আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনি বাঁশি বাজাতে জানেন এটা জেনে কিন্তু আপনার হাতে বাঁশিটা দেইনি। জানি, কখনো কখনো এমন হয়। জীবনটা কত বিচিত্র, তাই না? কোথাকার হিসেব যে কোথায় গিয়ে মেলে কেউ বলতে পারে না। বাহ, সুন্দর বলেছেন তো। কিন্তু এই হিসেবটা কিন্তু আমি মেলাতে পারছি না, আপনি আর বাঁশি। এর পিছনে একটা গল্প আছে। গল্প শোনা যায়? কেন নয়। খুব ছোটবেলায় দুপুরবেলা, যে সময় ছেলেরা স্কুলের ছুটি শেষে ঘুমোতে যায়, শুনশান দুপুর, মাঝে মাঝে ফেরিওয়ালাদের ডাক। এই সময় একজন বাঁশিওয়ালা তার বাঁশিতে একটা অদ্ভুত সুর তুলে আমাদের বাড়ির সামনে দিয়ে যেত। এই অদ্ভুত বাঁশির সুর শুনে আমার ঘুম কোথায় চলে যেত। একদিন লুকিয়ে লুকিয়ে আমি তার কাছে গেলাম, ভাব জমালাম। একদিন তাকে ধরেই বসলাম, আমাকে বাঁশি শেখাতে হবে। শিখলাম, হ্যাঁ, বাজাতেও পারতাম। তারপর একদিন বাঁশিওয়ালা আর এলো না। কত খুঁজেছি, কোথায় যে হারিয়ে গেল। কোনো কিছু একবার হারিয়ে গেলে সেইভাবে কি ফিরে পাওয়া যায়? হয়তোবা। গ্রামগুলো কেমন শুনশান দেখেছেন? তবে গ্রামগুলো কিন্তু বড্ড ইনসিকিউরড হয়ে পড়ছে। দেখেছেন? বীরপুরুষ, আপনার বীরত্বটা কিন্তু খুব দেখতে ইচ্ছে করে। কবে দেখবো বলুন তো? তেমন কিছু ঘটলে দেখতেই পাবেন। সে কি, আমাকে গুন্ডারা অপমান করবে আর আপনি ফিল্মের হিরোদের মতো সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন? কি করবেন বলুন ম্যাডাম, মেয়ে হয়ে জন্মেছেন। মানে ট্রান্সফারেবল লাইফ। একটা বয়সের পর নতুন কোনো স্টেশনে গিয়ে যদি নতুন জায়গায় সুন্দর কিছু পাওয়া যায়, কি জানি কপালে আমার কি যে আছে। চলো। এই তুমিটুকু শোনার জন্য এতদিন অপেক্ষা করতে হলো? সাহস করে বলে ফেললাম, নইলে তো আরো একটা জীবন কেটে যেত। আমি তো সাহস করে ডাকতেই পারিনি। ভীতু, যে ভীতু সে কিন্তু জীবনে কিছুই পায় না। ভয় ভেঙে গেল? ভয় পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ,
বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। আর রাইটে যাওয়া যাচ্ছে না, ঝোপঝাড় এসে যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি তো একবার। দেখো দেখো, ঝোপঝাড় অ্যাভয়েড করা যায় না? তাহলে তো বটগাছই বাদ দিতে হয়। বটগাছ বাদ দেবে মানে? গল্পই পাল্টে ফেলতে চাও নাকি? হ্যাঁ, ওই বটগাছের নিচে নায়িকা এসে তার সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করে কান্নাকাটি করবে। তাহলে এখন কি করব? দাঁড়াও, ভাবছি, দাঁড়াও। এক কাজ করো, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ করি এবং ট্রলিটা যদি এইখানে এইভাবে বসাই। টাইম পাবো না, লাইট চলে যাবে। ও, তাহলে এক কাজ করো, এদিকে এসো, ট্রলি বাদ দিলাম, এসো। হয়ে ওপেনিং শটটা তো নায়িকার ক্লোজ আপ শটটা, শটটা স্টেডিতে নিলাম এখান থেকে। তারপর বলছি, স্টেডি শট, তারপরে পড়ন্ত আলোয় শার্প ফোকাসে শট ওপেন করব, হয়ে কাটবো, তারপর নায়িকার বিগ ক্লোজ আপ, চোখে পানি টলটল করছে। মানুষ তোমার কাছে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, তুমি তো কাউকে ফেরাও না। তবে আমি কি দোষ করলাম? মানুষ তোমার কাছে অর্থ চায়, যশ চায়, ক্ষমতা চায়। আমি তো কেবল আমার সন্তানের জীবন ভিক্ষা চাইতে এসেছি। কাট।
কি হলো? লিটন, হ্যাঁ, এইসব ছোটখাটো ডিটেলগুলোকে আমাকে মনে করে দিতে হবে? ডায়লগ তো সব ঠিকই আছে, আমি অল অ্যালং স্ক্রিপ্ট চেক করেছি। মাথায় ঘোমটা দেওয়ার কথাটা কে মনে করিয়ে দেবে? ঘুমটা? আরে মা তার সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করতে এসছে, মাথায় ঘোমটা থাকবে না? হ্যাঁ, কেন ঘোমটা থাকবে কেন? বটগাছে আমার ভাসুর নাকি? না মানে একটা মাতৃরূপের ব্যাপার তো থাকবে, মানে খোলা চুল, মাথায় ঘোমটা, একটা পরিবেশও তো আছে। এই নির্জন স্থানে একা একা প্রার্থনা করতে এসে সে টায়ার্ড, এক্সস্টেড, এই সময় মাথায় ঘোমটা থাকলে একটু বেশি ড্রেসড আপ মনে হবে না? ড্রেসড আপ কেন? এটা তো একটা ট্র্যাডিশনের ব্যাপার। আমার মা কিন্তু যথেষ্ট ট্রেডিশনাল ছিলেন। আমি তো তাকে কখনো দেখিনি আমাদের সামনে মাথায় কাপড় দিতে। না 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 না, আমি তোমার লজিকের সাথে একমত হতে পারলাম না। এই ভিজুয়ালি একটা পার্থক্য থাকতে হবে না? মাথায় ঘোমটা মাতৃরূপের একটা আলাদা মাধুর্য আছে। তাহলে ধরুন বিদেশি মায়েরা তো মাথায় কাপড় দেন না, তার মানে কি তারা যথেষ্ট মা নন? তুমি তুমি মাদাম মেরির ছবি দেখোনি? কিংবা মাদাম তেরেসার কথা ভাবো। সেটা কিন্তু ঘুমটা নয়, ওটা হুড। এবং সে যুগের সব মেয়েরাই, কুমারী মেয়েরাও কিন্তু মাথায় কাপড় দিত। লাইট কিন্তু চলে যাচ্ছে, এখনো 2টো শট বাকি। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় ঘুমটা দিয়ে নিচ্ছি। এই নিপা, এই গ্লিসারিন আর সেটিফিন নিয়ে এসো, যাও। ক্লিন করতে হবে না, এমনি থাক? মানে মানে জাস্ট টেনে রাখো, তারপর পারফরমেন্সের সময় যখন কান্নাকাটি করবে তখন ওটা খসে পড়লে এলে চুল বেরিয়ে যাবে, ভালো লাগবে। ওকে, ক্যামেরা অ্যাকশন। উফ, আস্তে নিপা। এই যে ক্যামেরা ভাই দাঁড়ান, আপনি কি ইউনিটের ফটোগ্রাফার? জি না, আমি একটু ন্যাশনাল পেপারের লোকাল রিপোর্টার। ছবি তোলার আগে পারমিশন নেওয়া উচিত। সরি ম্যাডাম। আপনি কিসের ছবি তুলবেন? জি, আপনি কয়েকটা ক্লোজ তুলুন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। এবার ক্যামেরাটা অন্তত সরান, আর দয়া করে আমাদেরকে একটু কাজ করতে দিন প্লিজ। হ্যাঁ ওকে ম্যাম। হ্যাঁ, নিপা গ্লিসারিনটা দাও। তাড়াতাড়ি কর না। এই রতন, এই শিডিউল কি আবার বাড়বে না নাকি? তাই তো মনে হইতাছে। সায়ের এসে রে, কদিন? তা খবর পারমু না, তবে পারবো। বুঝলি কি করে? বৃষ্টির জন্য 2 দিন শুটিং বন্ধ হইল না। এই ম্যাডাম কি শিডিউল দেবে না? এর কাম আগে শেষ করে এর পাঠাই দিব। তো আর কাজ করবা না কারণে অন্য আর্টিস্টও কাম আছে না। বড় মুশকিলে পড়লাম রে। খেলা কি হয়েছে? আরে আসার সময় দেখে আসলাম সাওয়ালটা জ্বর হয়েছে, এখন কিরাম আছে টাছে কিরা জানে। কাল কথা একজন ঢাকা যাবো ফিল্মের স্টক আনতে। আরে কয়ে দে, খবর লিয়ে আইব। হ্যাঁ, তার আর খায় কাম নেই, সে আমার বাড়ি যাবে, আমার সাওয়ালের খবর নিয়ে আমারে দেবে। তাহলে কাম কর, ওই গাছের কাছে তুই তোর পোলার লিগা মানত কর। ইয়ে আর কি মারিস নে? আরে সত্যি কইতাছি, সবাই কয় ওইখানে কেউ কিছু মানত করলে তা পূরণ হয়ে যায়। তার উপর দেশের 1 নম্বর নায়িকা যেভাবে কান্নাকাটি করতেছে, ডবল জাগ্রত হয়ে গেছে। তোর শালা। এই ইউনিটের সবাই খেয়েছে? জি, একসাথে 12 জনকে খাইয়ে দিয়েছি। আপনি খাবেন না? না, আমি পরে খাবো। জি।
চলো চলো, সেট রেডি। আপনার তো একটি মেয়ে, তাই না? ও কখন হয়েছিল? আই মিন কটার সময়? এই বিকেলের দিকে, এরকম সময়। যাকে চলো, লাইট চলে যাবে, শটটা টেক করি। ওর নাম কি রেখেছেন? শান্তনী। সায়ন্তনী। সায়ংকালে জন্ম, তাই সায়ন্তনী। সুন্দর নাম। কাজ করতে ইচ্ছে করছে না, প্যাক আপ করে দিই। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? হঠাৎ মনে হলো। কেন মনে হলো? ঈশ্বরের কাছে কখনো কিছু চেয়েছেন? হ্যাঁ, এখনো চাই। আমার ছবি রিলিজের দিন আমি নামাজ পড়ি, রোজা রাখি, ফকির মিসকিন খাওয়াই। এরকম কেঁদে কেঁদে কখনো কিছু কাউকে চাইতে দেখেছেন? কেঁদে কেঁদে মানে? এই যেমন আমাকে দিয়ে করাচ্ছেন। করাচ্ছি। ডায়লগগুলো একটু চেঞ্জ করে দিন না প্লিজ, আমি অ্যাক্টিং করতে পারছি না। চেঞ্জ করে করব কি? একটু স্বাভাবিক কিছু করুন, একটু রিয়েলিস্টিক কিছু। কেমন যেন খুব আনরিয়েলিস্টিক লাগছে। আনরিয়েলিস্টিক লাগছে? মা তার সন্তানের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, আনরিয়েলিস্টিক? ডায়লগগুলো সাজানো মনে হচ্ছে, খুব কেতাবি লাগছে। সানসেটের ছবি দিয়ে তো কত পোস্টার, ভিউ কার্ড, ক্যালেন্ডার হয়, কিন্তু এই যে সূর্য আমাদের চোখের সামনে প্রতিদিন অস্ত যাচ্ছে, এটা তো মিথ্যে নয়। নাটক, নভেল, সাহিত্য, সিনেমা, এগুলোর বেসিস কি বলতো? কত লোকের জীবনে কত কি ঘটে, কত রকম ট্র্যাজেডি, সব কি আমরা জানি? কোন অবস্থায় মানুষ কি বলে, কিভাবে বলে, কতটা ইমোশন দিয়ে বলে, তা কি নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, ফ্রেশ অফ মাইন্ডে অ্যানালাইজ করা যায়? করতে পারি আমরা? বলো। তারপরও ওইসব ডায়লগগুলো আমার কাছে। তুমি ক্যারেক্টারটা ক্রাইসিসের কথা চিন্তা করে দেখো। একজন মা, তার সন্তান মৃত্যু সজ্জায়, তখন তার কি করা উচিত, কিভাবে কথা বলা উচিত, সেটা কি তোমার আমার পক্ষে জানা সম্ভব? শোনো, আমরা কি কখনো এরকম ঘটনার মুখোমুখি হয়েছে যে আমরা জানবো কি বলতে হবে, কিভাবে বলতে হবে? হতে পারে সেই পার্টিকুলার অবস্থায়, ওই মানসিকতায় তার বইয়ের ভাষা ছাড়া কোনো কিছু মনে আসছে না। আপনি গৌতম বুদ্ধের ওই গল্পটা জানেন? কোনটা? সেই যে বোধিবৃক্ষের তলায় তপস্যারত বুদ্ধকে সুজাতা পায়েস এনে দিল, সেটা? না, বুদ্ধ বলেছিলেন না, বাড়ি বাড়ি গিয়ে দেখো, যে বাড়িতে কেউ কোনোদিন মারা যায়নি সে বাড়ি থেকে তুমি আমাকে এক মুঠো সর্ষে এনে দাও, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। আচ্ছা, ডায়লগগুলো চেঞ্জ করলে তোমার সুবিধা হয়? ঠিক আছে, আজ সন্ধ্যায় তোমাকে নিয়ে বসবো, দেখি অন্তত এই সিনটা চেঞ্জ করা যায় কিনা। থ্যাঙ্কস। চলো। যাওয়ার পথে একটা অ্যান্টাসিড নিয়ে যাস তো। আপনি যাবেন কেমনে? আমি ওই ডিরেক্টরের সাথে গাড়িতে চলে যাবো। আচ্ছা। কাল কটা সিকোয়েন্স হবে?
গাছতলাতেই এবার ভালো একটা মেয়েটে দেখে বিয়ে করে সম্ভব হলে এই বট গাছকে সাক্ষী রাখি। আচ্ছা, ক্যামেরায় কত এক্সপোজার দিলে এই দৃশ্যটা আসবে? 5.6 এ দেখতে পারিস। প্লিজ একটা অটোগ্রাফ দেবেন। আমার অটোগ্রাফ? আমি তো নায়ক নায়িকা না। আমি আপনাকে চিনি, আপনি বাস্তবধর্মী বই বানান। আপনার বই আমি দেখেছি। আমার ছবি এখানে চলে? হ্যাঁ, না না, টেলিভিশনে দেখেছি। আমরা এখানে একটা ফিল্ম সোসাইটি করতে চাই, আপনি কিছু সাহায্য করতে পারেন? আপনি কি করেন? চাকরির চেষ্টা করছি। ঢাকা যাওয়া আসা আছে? মাঝে মাঝে। আপনারা তো বই করেন শহরের মানুষদের জন্য, আমরা কি করে দেখব? আপনাদের বই তো এখানে আসেই না। হ্যাঁ, আমরাও চাই আমাদের ছবি সবাই দেখুক, সমালোচনা করুক, গালমন্দ পারুক, কিন্তু এই গ্রামের সিনেমা হলের উপর নির্ভর করে ফিল্ম সোসাইটি কেন? আমরা ছবি দেখতে পারি না? নিশ্চয়ই করে। তবে না, বলছিলাম যে এত বড় ট্রেড, নানান ঝামেলা, কত রকমের হাজার রকমের বিরাট ইন্ডাস্ট্রি, এত কিছু তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যাবে না। আপনি রাজনীতি করেন? রাজনীতির বাইরে কেউ থাকতে পারে? কবিতা লেখেন? এই একটু একটু লিখি আর কি। কোথায়? জাতীয় পত্রিকা ছাপা হয়? না না, এই এখানে একটা লিটিল ম্যাগাজিন পত্রিকা বের করার চেষ্টা করি, তাতেই লিখি। কি নাম আমার পত্রিকার? ও, বাংলাদেশ। বাহ, চলে? না, এখানে কে পড়বে বলুন, ওসব লোক কোথায়? তাহলে তো বুঝতে পারছেন হোয়াট ইজ রিয়েলিটি। হ্যাঁ, চলি। অদ্ভুত সুন্দর জায়গাটা। ভাবছি শেষ বয়সে এসে এরকম একটা জায়গায় বাড়ি করে থাকবো। নদীর ধারের ওপারে জঙ্গলে বাঘ আছে। কে বলবো তোকে? এখানকার লোকেরাই বলছিল। ভাবছি ওই জঙ্গলে একদিন বেড়াতে যাব। তুই যাবি আমার সঙ্গে? কখন? দুপুরের দিকে। তাহলে তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তাতে প্রবলেম কোথায়? প্রবলেম নেই, সন্ধ্যে পর্যন্ত জঙ্গলে। কেন? বাঘে ধরবে? বলে না সন্ধ্যা হলেই বাঘের ভয়। না না, তাহলে কি বলে? কথাটা হলো যেখানে সন্ধ্যা হয় সেখানে নি পা পর্যন্ত বললাম। পরটা কি? মোনালিসা। সেটা আবার কি? আমি আসলে আমার পুরো নাম নিপা মোনালিসা। আমি মোনালিসাটা বাদ দিয়ে দিছি। নিপাই ভালো, ছোট। সরো আরেকটা লিখি। খাড়া। এ কি? শার্টের উপর দিয়ে লিখলে বোঝা যায় না। এবার লিখতো। ইস, এই ঘাম পিঠে আমি লিখুম না। ঘাম শুটিং এর পরে সাবান দিয়ে গোসল করছি, তারপর ট্যালকম পাউডার মাখছি। ট্যালকম। নখ দিয়ে আলতো করে লিখতো, বেশ সুরসুর লাগছে। নখ পামু কই, কাইটা ফেলাইছে। ম্যাডামের লাগে। কত কি লিখছি? ম্যাডাম। হয় নাই, তোমার নাম লিখছি। আমার নাম? কি? শিয়াল। এই অজ পাড়া গায়ে শিয়াল ডাকবো না, তো কি ব্যান্ড সঙ্গীত হইব? নদীর ওই পারে জঙ্গলে বাঘ আছে। সত্যি? আমার একজন কইছে। ভুয়া? কসম, প্রতি চাঁদ রাইতে
নদীতে পানি খাইতে আসে। ও তারপর আইসা বট গাছে মানত করে, তাই তো? সব সময় আর কি ভালো লাগে না। তুমি আমার একটা ছবি তুলে দেবার চাইছিলা, দিবা না? ছবি দিয়ে কি দরকার? দরকার আছে। বিয়ার খবর হইছে? হ্যাঁ, কই থেকে? তোমার কি দরকার? দরকার আছে, ঠিকানা দে। কি করবা? চিঠি লিখবো। কি লিখবা? লিখমু নিপা আমার লগে প্রেম করে। কে কইছে আমি তোমার লগে প্রেম করি? কি করিস না? বেশ করি। আমার ছবি তুলে দেবে কিনা কম। প্রেম করবি আমার লগে আর বিয়া করবি আরেকখানে? আউটডোর শুটিং এ আসা সবাই প্রেম করে, তাই বলে বিয়া করে নাকি কেউ? একদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসো, এগুলি জানো না? ঠিক আছে, কাইলি চল ওই বটগাছ সাক্ষী রেখে বিয়ে করবো তোরে। শুটিং এর সময়? কেন, আপত্তি আছে? না, শুধু প্রোডাকশন ম্যানেজারে কইও দুইটা ফুলের মালা জোগাড় করতে। এই রে প্রোডাকশন ম্যানেজার। এই যে আমরা এখানে। এক্ষুনি আপনাকে নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ? কালকে দুইটা মালা লাগবে। কোথায়? ওই গাছতলার সিকোয়েন্সে। কেউ বলেনি তো। বলবে হয়তো। খাবার কত দূর? সবাই বসে গেছে, খেতে যাবে। ম্যাডামের গেস্টের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা করতে হবে? জানি না। একটু জেনে দাও। ও, ডাইরেক্টর সাহেব ম্যাডামকে জিজ্ঞাসা করতে বলেছেন আজকে রাত্রে স্ক্রিপ্ট নিয়ে বসার কথা ছিল। উনি কি আজ রাত্রে বসতে পারবেন না কাল সকালে বসবেন? কে? আমি প্রোডাকশন ম্যানেজার। ভেতরে আসুন। আপনি কি রাত্রে ভাত খাবেন না রুটি খাবেন? আপনি জানেন না আমি আউটডোরে রুটি খাই? জি না, জেনে নিলাম। রুটি খাবো। জি। আর ইভেন্টে সবাই খেয়েছে? জি, সবাই খেয়েছে। আউটডোরে সবাইকে হালকা খাবার দেবেন। জি। কিসের শব্দ হচ্ছে? জেনারেটর। জেনারেটর? জি, টেস্ট করছি। টেস্ট করছে? আপনি জানেন না তেলের দাম বেড়েছে? জি, পেপারে পড়েছে। যান, শোনেন, বিক্রমকে পাঠিয়ে দেবেন। জি। কত রাত হয়ে গেছে, তাই না? রাত কই দেখলি? এখন তো মাত্র 7টা বাজে। বাবা কি অন্ধকার, আমি তো ভাবছিলাম অনেক বাজে। রাইতের গ্রামের মজাটাই তো এখানে। একটু পরে দেখবি শিয়াল ডাকবে। আকাশটা দেখ কেমন ফকফকা। এমন আকাশ তুই ঢাকা দেখতে পাবি না। সত্যি ঢাকার আকাশ কেমন সবসময় কালো হয়ে থাকে। চারটা দেখছো? আচ্ছা, আজকে কি কোনো বিশেষ দিন? বিশেষ দিন মাইনে? বিশেষ দিন নাইলে চারটা এত সুন্দর কেন? জানি না। ওহো, ম্যাডামের ঘরে তো আবার এখন গেস্ট আইছে। কে? ডাইরেক্টর? না, এই ব্যাডারে আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, এই ডাইরেক্টরের কাম তোর ম্যাডামের কেমন লাগতেছে রে? কিছু কয়? মানে? এই ডাইরেক্টরের লোকে তোর ম্যাডামের পয়লা কাম তো। ডাইরেক্টর খুব ভালো। ভালো তো বটেই, কিন্তু বেশি বক বক করে। যারা বেশি বক বক করে তারা মানুষ খুব ভালো হয়। আমি তো বেশি বক বক করি না, তার মানে কি আমি খারাপ? আমি কি তাই কইছি নাকি? কাম সারছে ডাইরেক্টর। এই তো আমি এখানে। তোমার ম্যাডাম কি রেস্ট নিচ্ছে? না, কে একজন আইছে কথা কইতেছে। কে? জানি না, মনে হয় ঢাকা থেকে কেউ। ও, কোনো প্রডিউসার? না, মনে হয় বাড়ির কেউ।
আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ম্যাডামের কথা শেষ হলে বলো তো স্ক্রিপ্ট নিয়ে বসবে কিনা। হ্যাঁ, বসলে আমাকে জানিয়ে। তোমার শুটিং কেমন চলছে? চলছে, আরো কিছুদিন লাগবে। তোমার খবর বলো। হাসছো? কি বলবো বলো? বলার কিছু না থাকলে বলবে না। এত দূর যখন ছুটে এসেছো, আমি ভেবেছি বলার কিছু আছে। ওটা কি? আমলকি। তুমি খুব পছন্দ করতে। আমি কি পছন্দ করতাম না করতাম তুমি এখনো মনে রেখেছো? মৌলির অসুখটা কিন্তু আবার বেড়েছে নীলু। গত পরশু ওকে হাসপাতালে দিয়েছি। লিটন, ডাইরেক্টর সাহেব ডাকছে। আমি নিপা। আসো। ম্যাডাম আপনারে সালাম দিছে। ওই কে একজন এসেছিলেন, চলে গেছে? না, এখন যাবেন। তাহলে যাক, তারপর যাব। কিন্তু ম্যাডাম আপনাকে এখনই যেতে বলছে। আসছি। আচ্ছা শোনো, তোমার ম্যাডামের কি 10 থেকে কোনো শিডিউল আছে? 10 মানে? 10 মানে আগামী মাসে 10 তারিখ। জানি না, ডাবিং থাকতে পারে। ও আচ্ছা, যাও, আসছি আমি।
আসুন, বসুন। সরি আমি একটু দেরি করে ফেললাম। না না ঠিক আছে। তুমি তোমার শিডিউলটা একটু চেক করো তো। 10 তারিখ মানে নেক্সট মান্থের 10 তারিখে আমি প্যাচওয়ার্কগুলো করে ফেলতে চাই। 10 তারিখ 10 ডাবিং আছে, কিন্তু অসুবিধা হবে না, আপনি আমাকে একটু আগে আগে ছেড়ে দেবেন। আলাপ করিয়ে দিই, ফিরোজ মাহমুদ, আর ইনি এই ছবির ডিরেক্টর। তুমি একটু বসো, আমরা একটু কাজ করব। মানে তোমাদের কথা থাকলে সেরে নাও, আমি না হয় পরে। না আমাদের কথা টথা হয়ে গেছে, আপনি বলুন তো। আচ্ছা ভালো কথা, এখনই কি পুরো স্ক্রিপ্টটা শেষ করবেন? না করি, কালকের সিনগুলো করি, পুরো স্ক্রিপ্ট নিয়ে আরেকদিন বসবো। কালকে কোন কোন সিন হবে বলুন? ওই গাছতলাতেই, মানে তোমার আসার দৃশ্যটা, যে দৃশ্যটা আজকে করলে ঠিক তার আগের সিনটা। বলুন। নীলু যাবে? হ্যাঁ, রাত্রিরে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে বেশ সময় লাগবে। ও, আমি কি ড্রাইভারকে বলবো আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে? না না, অত ব্যস্ত হবেন না, আমি একটা রিক্সা নিয়ে নেব। আমি তাহলে আর উঠলাম না। কিছু বলবে? হ্যাঁ মানে একটু এখানেই বলো না। তোমার পক্ষে এখন কি কিছুই দেওয়া সম্ভব না? না, আমি বললাম তো তোমাকে, আউটডোরে কি কেউ এত টাকা পয়সা নিয়ে আসে নাকি? তাহলে তাহলে আমার ফেরা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার ঢাকা ফেরার তো কোনো ঠিক নেই। না ঠিক নেই, ওয়েদারের ব্যাপার। তাহলে এখন কি হবে? দেখো অন্য কোথাও। কোথায় দেখবো নীলু? 10,000 টাকা, এত টাকা আমাকে কে দেবে বলো? কিন্তু আমি কি করতে পারি? নীলু, মেয়েটা তোমারও নীলু, আমার একার নয়। তুমি শুনেছ মৌলি হাসপাতালে। তুমি ঢাকায় ফেরা পর্যন্ত মৌলির আর টাকার প্রয়োজন নাও হতে পারে। কখন লাগবে টাকাটা আপনার? ধরো। নীলু, আপাতত আমার কাছে আর কিছু নেই। এটা কোনো জুয়েলারির দোকানে গিয়ে বিক্রি করে যা টাকা পাবে, আশা করি তাতে তোমার কাজ চলে যাবে। নীলু, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, তাহলে চলি। মৌলি কেমন থাকে আমি জানাবো। সরি, আমি আসছি।
আজকে আজকে এত বেশি গরম পড়েছে। নাকি আমার প্রেশারটা আজকে বাড়লো। I'm sorry, I'm very sorry. আপনি শুরু করুন। হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? কি বলছিলেন আপনি? তোমার মেয়ের নাম মৌলি না? হ্যাঁ। আর ফিরোজকে দেখলেন? ও আমার স্বামী, এক্স হাজব্যান্ড। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। ও দেখতে কেমন ছিল সেটা আমার কাছে কোনো বিষয়ই ছিল না। ওর যে একটা মন ছিল, শিল্পী মন, সেটাই আমাকে সবচেয়ে বেশি টানতো। আমি খুব বই পড়তাম, পড়তে খুব ভালোবাসতাম। একসময় মনে হতো কোনো নিভৃত গ্রামের স্কুল মাস্টার হব। কিন্তু বিয়ের পরে ফিরোজ আমাকে বলতো, তুমি অভিনয় খুব ভালো করতে পারবে, তোমার উচিত ফিল্মে জয়েন করা। ফিরোজ আবৃত্তি করত, বাঁশি বাজাতো। এইসব কর্মকাণ্ড দেখে আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা বিয়ে করে ফেললাম। বিয়ের 2 বছর পরই মৌলির জন্ম হয়। তখন আমরা খুব ছোট একটা বাসা নিয়ে থাকতাম। আমি তখন অভিনয় সবে শুরু করেছি। ও একটার পর একটা চাকরি ছাড়তে লাগলো। আমি কাজ করছি, চারদিকে একটু একটু নাম ডাক হচ্ছে। একটা পয়েন্টে গিয়ে বুঝতে পারলাম ফিরোজকে বিয়ে করে কি প্রচন্ড ভুল করেছি আমি। ও ছিল অ্যাডিক্টেড, কাজকর্ম প্রায় ছেড়েই দিল, সারাদিন নেশা করত। আর এসব ক্ষেত্রে যা হয় আর কি, আমাকে সন্দেহ করতে শুরু করলো। এখন বেরোচ্ছ? হ্যাঁ, এখন বেরোচ্ছি। এখন না বেরোলে তো এত বড় সত্যটা চোখে দেখা সম্ভব হতো না। কি সব আজে বাজে কথা বলছো? চলো ঘরে চলো। ওই লোকটাকে? কার কথা বলছো? ওই যে পাশাপাশি আসলে হাসতে হাসতে বিদায় দিলে। মামুন সাহেব, ওনার ছবিতে আমি কাজ করছি। শুটিং শেষে উনি আমাকে নামিয়ে দিয়ে গেলেন। ওনার নাম মামুন? মামুন সাহেব ডিরেক্টর? ছি, তুমি এইভাবে কথা বলছো? কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তুমি এখন স্বাভাবিক নাও। কি স্বাভাবিক না? আমি অস্বাভাবিক? তুমি আমাকে অপমান করছো। রাস্তায় দাঁড়িয়ে ছেলে মানুষই করছো কেন? ছেলে মানুষ? আমি ছেলে মানুষই করছি? তুমি রাত দুপুরে পরপুরুষের সঙ্গে ঢলাতে ঢলাতে। ছি ফিরোজ, ছি। শোনো, সম্পর্ক গড়তে হলে 2টি মনের প্রয়োজন হয়, আর সম্পর্ক ভাঙতে হলে একটি মনই যথেষ্ট, যার প্রমাণ তুমি দিচ্ছ। বুঝতে পেরেছো?
তিক্ততা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল, ঠিক করলাম আর একসঙ্গে থাকবো না। আমাদের ডিভোর্স হয়ে গেল। আর ও তো তখন পুরোপুরি অ্যাডিক্টেড। তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে না? পৃথিবীতে আর সব কিছুর মতো এই ভালোবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী। বিয়ের আগে যখন আমরা নিজেদেরকে জেনেছিলাম, চিনেছিলাম, তখন যতটা চিনেছিলাম, বিয়ের পর তার বিপরীত চেনাটা চিনতে পারছিলাম। বিয়ের আগে যখন মিশেছিলাম তখন যা বলেছি, যা করেছি তা যেমন সত্যি, যা বলিনি, লুকিয়ে রেখেছিলাম, তাও ছিল সত্যি। আর তোমার মেয়ে? আমি চেয়েছিলাম, ওরা দেয়নি। আমিও আর কোর্ট কাচারি করিনি। ভাবলাম আমাকে যদি দাঁড়াতে হয় তাহলে মৌলির যত্ন নিতে হবে না, তার চেয়ে বরং ওর দাদের কাছেই থাক। উনি মৌলির খুব যত্ন করতেন। আর তুমি মা হিসেবে তোমার কোনো দায়িত্ব, কর্তব্য? অর্থ সাহায্য যতটুকু পেরেছি করেছি। আমার যেটুকু সামর্থ্য আমি ততটুকুই চেষ্টা করি। মিথ্যে কথা বলো না। তোমার কতটুকু সামর্থ্য সেটা ওই ফিরোজ শাহ না জানলেও ইন্ডাস্ট্রির সবাই জানে। তুমি তোমার মেয়ের জন্য, মেয়ের অসুখের চিকিৎসার জন্য 10,000 টাকা খরচ করতে পারতে না? আউটডোরে অত টাকা আমি আনিনি। তুমি আমাকে বলতে, হ্যাঁ আমাকে বলতে, আমি এক শিফট শুটিং বন্ধ রাখতাম। আশ্চর্য, তোমার মেয়ের জীবন আগে না শুটিং আগে? বলো। থ্যাংক ইউ ডিরেক্টর সাহেব, আপনি যে বলেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাটক করো না, নাটক করো না। তুমি খুব ভালো করে জানো যে বালাটা তুমি ফিরোজ সাহেবকে দিলে, তোমার স্বামীকে দিলে, ওটা ওটা তোমার কস্টিউমের, ইমিটেশনের। ওটার দাম বড় জোর 150-200 টাকা। হ্যাঁ। ও মাই গড, ওটা কস্টিউমের বালা ছিল। ছি ছি, লজ্জা করছে না তোমার? তুমি না মা, তোমার সন্তান মৃত্যু শয্যায়। তুমি না বলছো ডায়লগগুলো তোমার কাছে সাজানো মনে হচ্ছে, আনরিয়েলিস্টিক, বুকিশ। তোমার কাছে মনে হবে না তা কার কাছে মনে হবে? কার কাছে মনে হবে? সন্তানের প্রাণ ভিক্ষার কোনো মানে আছে তোমার কাছে? কোনো অর্থ আছে তোমার কাছে? ছি। শোনো নীলু, আমি আমার স্ক্রিপ্টের একটা লাইন, একটা ওয়ার্ডও চেঞ্জ করব না। তাতে তুমি আমার ছবিতে অভিনয় করো আর নাই। মৌলির জন্ম হয়েছিল সূর্যাস্তের সময়। আমি ওকে সায়ন্তনী বলে ডাকতাম। ও ছিল আমাদের প্রথম আর একমাত্র সন্তান। তারপর একদিন সূর্যের শেষ কিরণ যখন পৃথিবীতে আলো বিলোচ্ছে, ঠিক ওরকম একটা সময় মৌলি, আমার সায়ন্তনী, মারা যায়। 4 বছর আগে মারা গিয়েছিল মৌলি, আমার স্পষ্ট মনে আছে। তখন ও ছিল ওর দাদির কাছে। আমি কক্সবাজারে একটা ছবির শুটিং করছিলাম। ফিরোজ আমাকে জানায়নি খবরটা। সংবাদ পেয়ে আমার এক বন্ধু আমাকে ফোন করে জানায়। আমি মাঝরাতে গাড়ি নিয়ে ছুটে গিয়েছিলাম ঢাকায়, কিন্তু কেউ দেখতে পাইনি। মৌলির মৃত্যুর খবরটা ফিরোজ আমাকে দেয়নি। আজও না, এখন পর্যন্ত না। ফিরোজ মাঝে মধ্যে এসেই
মৌলির কথা বলে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। টাকা পয়সা নিয়ে যায়? হ্যাঁ। কেন? ওর তো টাকা পয়সার দরকার হয়, নিজের জন্য বলতে হয়তো লজ্জা করে, তাই মেয়ের কথা বলে।